আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মন স্থির করার জন্য। আজ শুরু করছি জিম রনের লেখা 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। বইটি বাংলায় অনুবাদ করছেন ফজলে রাব্বি। আজ অধ্যায় 3, লক্ষ্য, কিভাবে লক্ষ্য নির্দিষ্ট করবেন। চলুন শুরু করি। আশা করি এই চমৎকার অধ্যায়টির সাথেই থাকবেন। প্রথম অধ্যায়ে আমরা শৃঙ্খলার গুরুত্ব নিয়ে আলাপ আলোচনা করেছি। এবার আমি আপনাকে সেই ইতিবাচক গুণটি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য অনুরোধ করব। যদি আপনি এখনও আপনার জীবনে শৃঙ্খলা প্রয়োগ না করে থাকেন, তবে এখনই একটি খাতা ও কলম নিন, একটি নোটবুক বা ডায়েরিতে লিখুন। আমি চাই আপনি যেন কেবল একজন পাঠক হয়েই না থাকেন, তার সাথে সাথে কাজের মাধ্যমে অংশগ্রহণ করুন, লিখুন। যদিও আপনি আজকে যে ধরনের লেখালেখি করবেন তা একটু ভিন্ন ধরনের, কিন্তু এটা যদি আপনার জীবনের উজ্জ্বল তারকার মতো সারা জীবনে আপনাকে পথ দেখাবে। ব্যাপারটি হচ্ছে লক্ষ্য নিয়ে। আপনি দেখতে পাবেন যে আমাদের জীবনে লক্ষ্যের ভূমিকা কতটা জোরালো। লক্ষ্য হচ্ছে জীবনের কর্মশক্তি, জীবনকে এগিয়ে নিতে সহায়ক বল। এই শাশ্বত ক্ষমতা আপনাকে আপনার জীবনে এগিয়ে যেতে সহায়তা করবে। এখন প্রশ্ন জগতে পারে যে আপনি কেন নিজেকে এর মধ্যে দিয়ে যাবেন। কারণ হচ্ছে এই কাজটি, এই পদক্ষেপটি হবে আপনি নিজেকে নিয়ে যে এরকম স্বপ্ন দেখেন, সেরকম সফল ব্যক্তি আপনি হতে চান, কিন্তু আপনি বিশ্বাস করেন যে তা হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। ঠিক সেই স্বপ্ন পূরণের পথে আপনার প্রথম পদক্ষেপ। তাহলে চলুন আমরা আমাদের যাত্রা আরম্ভ করি। আপনি যত তাড়াতাড়ি আপনার বাস্তব জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, আপনি তত দ্রুত সাফল্যের স্বাদ অনুভব করবেন। আর একবার যখন মুখরোচক স্বাদ পাবেন, তখন আপনি সেই স্বাদটি অবিরাম পেতে আরও একটু কাজ করবেন, নিজেকে আরও একটু শৃঙ্খলিত করতেও দ্বিধাবোধ করবেন না। দীর্ঘমেয়াদী লক্ষ্য। আপনার খাতার প্রথমে বড় করে লিখুন, অথবা যদি এক পৃষ্ঠা কাগজ নিয়ে থাকেন সমস্যা নেই, তাতেও লিখুন। আমার জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্য। আমার কাজ আছে নিজের জীবনকে শৃঙ্খলিত করা এবং এই প্রশ্নের উত্তর দেয়া। আমি আগামী 10 বছরের মধ্যে কি অর্জন করতে চাই। এই অনুশীলনটি করার সময় আপনাকে চাপমুক্ত থাকতে হবে। আপনার যতগুলো ইচ্ছা আছে সবগুলো কাগজের উপর লিখে ফেলুন। একটু সময় নিয়ে কাজটি করুন। এতে হয়তো 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। আর চেষ্টা করবেন যত বেশি লেখা যায়, কমপক্ষে 50টি জিনিস লিখে ফেলুন। আপনি যাতে শুরু করতে পারেন সেজন্য নিচে কিছু প্রশ্ন দেওয়া হলো, এগুলোর উত্তর দিয়েও আপনি শুরু করতে পারেন। প্রশ্ন 1, আমি কি করতে চাই। প্রশ্ন 2, আমি কি হতে চাই। প্রশ্ন 3, আমি নিজেকে কিভাবে দেখতে চাই। প্রশ্ন 4, আমি জীবনে কি কি চাই। প্রশ্ন 5, আমি জীবনে কোথায় যেতে চাই, কোন উচ্চতায় পৌঁছাতে চাই। প্রশ্ন 6, আমি মানুষের জন্য কি ধরনের উপকারী সেবা সম্পন্ন করতে চাই। এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আপনি খুব সহজেই এগিয়ে যেতে পারেন। আমি আগামী 1 থেকে 10 বছরের মধ্যে কি করতে চাই। আপনার মনকে মুক্তভাবে চিন্তা করার সুযোগ দিন। এখন আপনি আপনাকে সবকিছু বর্ণনা করে খুঁটিনাটি ধরে বলতে হবে তা নয়। আপাতত ঠিক কি হতে চান তা চিন্তা করুন, বাদবাকি সব ধীরে ধীরে আসবে। ধরুন আপনি যদি একটি মার্সিডিজ 380 SL গাড়ি কিনতে চান, তবে শুধু 380 লিখুন এবং পরবর্তী লাইনে চলে যান। আপনি যখন আপনার তালিকায় শেষ করবেন, তখন পুনরায় একবার তালিকার উপরে চোখ বুলিয়ে নিন। এবার এগুলো পাশে লিখুন যে এটা অর্জন করতে আপনার কত বছর সময় লাগবে। আপনার যতটুকু মনে হয় যত বছর লাগতে পারে বলে আপনি মনে করেন তাই লিখুন। তারপর যে জিনিসগুলো আপনার 1 বছর লাগবে বলে আপনি লিখছেন, সেগুলো আলাদা করুন, এগুলো 1 নম্বর দিন। তারপর যে জিনিসগুলোতে আপনার 3 বছর লাগবে বলে আপনি লিখছেন, সেগুলোকে আলাদা করুন এবং এগুলোকে 3 নম্বর দিন। তারপর যে জিনিসগুলোতে আপনার 5 বছর লাগবে বলে আপনি লিখছেন, সেগুলোকে আলাদা করুন এবং এগুলোকে 5 নম্বর দিন। তারপর যে জিনিসগুলোতে আপনার 10 বছর সময় লাগবে বলে আপনি লিখছেন, সেগুলোকে আলাদা করুন এবং এগুলোকে 10 নম্বর দিন। এখন পুনরায় দেখুন তো আপনার লক্ষ্যমাত্রায় তালিকাটি একটু পর্যবেক্ষণ করুন। ধরুন আপনি দেখলেন যে আপনার কাছে 10 বছর সময়কাল লক্ষ্যগুলো বেশি, আর 1 বছরে অর্জন করা যায় এমন লক্ষ্য খুব কম। তার মানে আপনি অনেক বেশি লক্ষ্য পরে অর্জন করার জন্য ফেলে রেখেছেন আর বর্তমানে অনেক কম লক্ষ্য নিয়ে কাজ করছেন।
অন্যদিকে আপনি যদি দেখেন আপনার হাতে খুব কম দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে, তার মানে আপনি এখানেও এটা নির্দিষ্ট করেন যে আপনি দীর্ঘমেয়াদী কি হতে চান। আপনার এখনো এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া বাকি আছে। আপনাকে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে হবে। এটা একটা বড় গুণ। আমরা একটু পরে স্বল্পমেয়াদী লক্ষ্যগুলো আসলে কি তা নিয়ে আলাপ করব। তাছাড়া এমনও দেখা যায় যে আপনি হয়তো চিন্তা করছেন লক্ষ্যটি অর্জন করতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু লক্ষ্যটি 1 বছরের চেয়েও কম সময়ে অর্জন করা সম্ভব। তা নিয়ে বিস্তারিত আলাপ হবে। আপনি কি অনেক বেশি লক্ষ্য দেখে হতভম্ব হয়ে পড়ছেন? আপনি কি এমন ব্যক্তি যে এক সময় কেবল একটি লক্ষ্যের দিকে মনোযোগ দিতে পছন্দ করে? দেখুন, এক সময় একটি কাজে মনোযোগ দিতে হয় এবং দেওয়া উচিত, তবে লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আরও কিছু কাজ বা ধাপ রয়েছে যেগুলোতে আপনি যদি পরিষ্কার হন তবে আপনি আরও কিছু সহজে ও দ্রুততার সাথে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আমেরিকাতে এমন একটি ঘটনা ঘটেছে, চাঁদ থেকে নভোচারীরা আসার পর তারা মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ে। কারণ কি? কারণ হচ্ছে তারা তো চাঁদে গিয়েছে, এখন তারা কি পড়বে? কোথায় যাবে? চাঁদে যাওয়ার জন্য নভোচারীদের বহু বছর ধরে প্রশিক্ষিত করা হয়েছে, নানান ধরনের কলাকৌশল শেখানো হয়েছে, নিত্য নতুন সমস্যার সমাধান, ভরবেগ, গতিবেগ, চালচলন সহ এমন অনেক কিছু। তাদের এত প্রশিক্ষণ, এত শিক্ষা এখন হঠাৎ করে অপ্রয়োজনীয় হয়ে পড়ছে। তারা তাদের জীবনের সবচেয়ে বড় কাজ সম্পূর্ণ করতে তাদের সর্বশক্তি দিয়ে কাজ করছে। এমন কাজ সম্পূর্ণ হওয়ার পরে আর কি বাকি থাকে? তাই তারা এখন হতাশায় ভুগছে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে নভোচারীদেরকে অন্যান্য বড় বড় প্রকল্পে কাজ দেওয়া হলো, যাতে করে তারা তাদের মহাকাশ বিষয়ক কাজ সম্পূর্ণ করার পরে হতাশায় না ভোগে। সুখ আসলে একটি অধরা জিনিস। একে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায়। জীবনটি তখনই খুব আনন্দের হয়ে ওঠে যখন আপনি কি লক্ষ্য নিলেন এবং তা অর্জন করলেন, তারপর আরেকটি লক্ষ্য নিয়ে কাজ আরম্ভ করে দিলেন। আবার দেখা যায় যে সাফল্যের টেবিলে বেশি সময় ধরে বসে থাকতে নেই। এটা বিপজ্জনক এজন্য যে আপনি খাবারের পরে খাবার খেয়ে যাচ্ছেন কিন্তু কোনো স্বাদ পাচ্ছেন না। খাবার উপভোগ করার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আরেকটি কাজ আরম্ভ করুন, তারপর ক্ষুধা লাগবে, টেবিলে এসে বসে খাবারটি উপভোগ করুন। বেশ, আপনি যেহেতু এখন আপনার লক্ষ্য সম্পর্কিত তালিকাটি পর্যবেক্ষণ করছেন এবং একটি ভারসাম্যপূর্ণ তালিকা তৈরি করছেন, এখন আপনি তালিকা থেকে 4টি লক্ষ্য নিন। এমন 4টি লক্ষ্য নেবেন যেগুলোর সময়কাল ভিন্ন ভিন্ন, মানে 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর সময়কাল অনুযায়ী। এমন 4টি লক্ষ্য নেবেন যেগুলোতে আপনি অর্জন করতে চান, যে লক্ষ্যগুলোকে আপনি সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন। এখন আপনার হাতে আছে 16টি লক্ষ্যের একটি তালিকা। প্রতিটি লক্ষ্য নিয়ে ছোট একটু বর্ণনা লিখুন। 1. আপনি যা চান তার একটি বর্ণনা লিখুন। উদাহরণস্বরূপ, আপনার লক্ষ্য যদি হয় বস্তুগত জিনিস অর্জন, তবে তা বর্ণনা করুন। কতটা লম্বা, কতটা উঁচু, কি নাম, কি রং, সহ প্রভৃতি। আর যদি কোনো উঁচু পদস্থ পদবি চান বা একটি ব্যবসা আরম্ভ করতে চান, তবে বেতন কত হবে, কি সুবিধা পাবেন, কত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করতে হবে, কতজন কর্মচারী থাকবে প্রভৃতি বিষয়ে লিখে ফেলুন। 2. এবার লিখুন আপনি কেন এই লক্ষ্যটি অর্জন করতে চান। এই বর্ণনার মাধ্যমে আপনি খুঁজে পাবেন আপনি কি সত্যিই লক্ষ্যটি চান, নাকি এ কেবল আপনার জল্পনা। আপনি যদি একটি পরিষ্কার ও স্পষ্ট ধারণা নিয়ে কেন প্রশ্নের উত্তর দিতে না পারেন, তবে একে বাদ দিন, এটি কোনো প্রকৃত লক্ষ্য নয়। এরপর অন্য একটি লক্ষ্য নিয়ে কাজ করুন। আপনি দেখতেই পাচ্ছেন আপনি কি চান তা একটি শক্তিশালী ও প্রেরণাদায়ী বল হবে যদি এবং কেবল যদি তার পেছনে একটি যৌক্তিক কারণ থাকে। আপনি যদি আপনার অতীত নিয়ে একটু চিন্তা করেন, তবে এমন পাবেন যে আপনি এক সময় যে লক্ষ্যগুলিকে অনেক গুরুত্বপূর্ণ মনে করতেন, আজ সেগুলো তত গুরুত্বপূর্ণ নয়। এর খুব সাধারণ ব্যাখ্যা হচ্ছে আপনি আজকে সেই লক্ষ্যগুলোর পেছনে সময় দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না। এটা ভালো। এই ধরনের পর্যালোচনা আপনাকে পুনরায় দেখার সুযোগ দেবে এবং আপনি যে ঠিক রাস্তায় আছেন তা নিশ্চিত করবে। প্রায় দেখা যায় যারা আমরা আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি, অথচ তা বুঝতে বা ধরতে পারছি না। এই জন্য প্রতি বছরের শুরুতে বা শেষে একবার করে নিজের কাজকর্মকে পূর্ণ বিবেচনা করতে হয়। আর এই পুরো প্রক্রিয়া হচ্ছে আপনার ভবিষ্যৎ নির্মাণে পরিকল্পনা করতে সহায়তা করা। একবার যখন আপনি এই 16টি লক্ষ্যের বর্ণনা শেষ করতে ফেলছেন,
তখন এর একটি ফটো করে রাখুন। এই ডায়েরিতে এই কাজগুলো নিয়ে নিজের সাথে কথা বলুন, সাথে রাখুন। প্রতি সপ্তাহে একবার করে পুনর্বিবেচনা করুন, দেখুন আপনার কাজকর্ম কি আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এইভাবে এগিয়ে যান, আপনি পারবেন। যাই হোক, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লক্ষ্য তৈরি করার প্রক্রিয়াটি কোনো ইট পাথরের মতো একেবারেই জিনিস না। একে প্রায় দেখতে হয়, পুনর্বিবেচনা করতে হয়, যোগ বিয়োগ করতে হয়। এছাড়াও এক চলমান প্রক্রিয়া এবং একে এভাবেই দেখুন। স্বল্পমেয়াদী লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদেরকে প্রাত্যহিক জীবনে বিভিন্ন দায়িত্ব পালন করি, অনেক ধরনের কাজকর্ম করি। এতে করে লক্ষ্য বহির্ভূত কাজকর্মের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য থেকে বহু দূরে সরে যেতে পারি। এজন্য আমাদেরকে সর্বদা স্মরণ করিয়ে দেওয়ার জন্য স্বল্পমেয়াদী লক্ষ্য দরকার। এগুলো একদিন থেকে 1 বছর মেয়াদেও হতে পারে। এই লক্ষ্যসমূহ কিন্তু দীর্ঘমেয়াদী লক্ষ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই লক্ষ্যই আপনাকে বড় লক্ষ্যের দিকে ধাবিত করবে। একটি জাহাজের ক্যাপ্টেন তার গন্তব্যের জন্য বড় রাস্তা চয়ন করবে, এ তো স্বাভাবিক। কিন্তু সেই রাস্তা দিয়ে গমন করতে গিয়ে ক্যাপ্টেন অনেক ছোট ছোট পদক্ষেপ নিতে হয়, যা তাকে বড় লক্ষ্য অর্জনে সহায়তা করে। সমুদ্রের নানা ঝড় ঝাপটার মতো আপনার জীবনও নানান ঘটনার বিভিন্ন সময় উতাল হবে। ক্যাপ্টেন যেমন তৎক্ষণাৎ সমস্যার সমাধানের জন্য ছোট ছোট পদক্ষেপ নেয়, তেমন আপনিও আপনার তৎক্ষণাৎ সমস্যার সমাধান পদক্ষেপ নেবেন। ক্যাপ্টেন সমস্যার সমাধান করতে গিয়ে যেমন চিন্তা করে এই সমাধান কি আমাকে আমার বড় গন্তব্যের দিকে আরেক ধাপ এগিয়ে দেবে, ঠিক তেমনি আপনিও সমাধান করতে গিয়ে চিন্তা করবেন এই সমাধান কি আমাকে আমার বড় লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে দেবে। আপনার স্বল্পমেয়াদী লক্ষ্য যেন দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। স্বল্পমেয়াদী লক্ষ্যগুলোকে আমি আত্মবিশ্বাস বর্ধক বলে থাকি, কারণ স্বল্পমেয়াদী সাফল্যগুলো একজনের মধ্যে আত্মবিশ্বাস নির্মাণ করে। আজকে একটি কাজ সম্পূর্ণ করলাম, এই সম্পূর্ণ করার অনুভূতি একজনকে আরেকটি কাজ করে বহু কাজ সম্পূর্ণ করার আত্মবিশ্বাস যোগায়। তাই যখনই আপনি কাজ করবেন, কঠোর পরিশ্রম করবেন, স্বল্পমেয়াদী কোনো লক্ষ্য পূরণ করতে নিজের সবটুকু দেবেন, এতে করে আপনি কাজ সম্পূর্ণ করার একটি অনুভূতি লাভ করবেন। আমি একটি কাজ সম্পূর্ণ করতে পারি, এই বিশ্বাস আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে। আর জয়ের এই ছোট ছোট অনুভূতি আগুনের ফুলকির মতো আপনার মাতকার অগ্নিগিরিকে পরিচালিত করবে। এজন্য আমি আপনাকে একটি খাতায় বা ডায়েরিতে লক্ষ্যগুলো লিখে রাখতে বারবার বলছি। স্বল্পমেয়াদী লক্ষ্যের জন্য আপনি একটি খাতা বা নোটবুক রাখতে পারেন। সেগুলোকে আপনি কীভাবে সাজাবেন তা আপনার ব্যাপার। আপনি তো সেগুলোকে দিন, সপ্তাহ বা মাস ভাগ করে লিখেন, অথবা আপনি হয়তো সেগুলো আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের অধীনে করে নিলেন, যা হতে পারে 1 বছর মেয়াদী। মজার বিষয় হচ্ছে, লক্ষ্যের একটি তালিকা থাকলে সেগুলো পুনর্বিবেচনা করা যায়। আর আপনি যদি দেখেন যে আপনার একটি কাজ সম্পূর্ণ হয়েছে, তা তালিকা থেকে কেটে দিচ্ছেন, তখন আপনার মধ্যে আনন্দের এক জোয়ার ওঠে। এমন সময় আপনার কর্তৃত্বকে উদযাপন করুন। এই উৎসব, এই আনন্দ আপনাকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ যোগাবে। তাই আপনার কর্তৃত্বকে উপভোগ করতে কিছু সময় দিন। আপনার আনন্দ ও সন্তুষ্টি কিন্তু এক ধরনের সাফল্য। আমি আপনাকে কেবল সাফল্যের বিভিন্ন দিক সম্পর্কে বর্ণনা করছি। কঠোর পরিশ্রম করলেন, এরপর কাজ সম্পন্ন করে আনন্দ উদযাপন করলেন। এবার ব্যর্থতার পালা। যদি ব্যর্থ হন, আশা হারাবেন না। এই ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। আমরা 2 ধরনের অভিজ্ঞতার মাধ্যমে বেড়ে উঠি, 1 জয়ের আনন্দ, আর 2 হারানোর বেদনা থেকে। তাই আপনি যদি একটি প্রকল্প হাতে নেন, তবে অলস বসে থাকবেন না। জয়ের আনন্দ অবশ্যই এক ধরনের বড় প্রেরণা, তবে এতে করে অনেকেই অলস হয়ে পড়ে, কাজ না করার এক ধরনের প্রবণতা থেকে বের হয়ে আসতে পারে না। তাই হারানোর বেদনাকে কাজে লাগান হয়। কোনো কিছু হারানোর বেদনাও বেশ বড় এক ধরনের প্রেরণাদায়ক শক্তি। এই তাড়না থাকলে অলসতাকে অতিক্রম করে কঠোর পরিশ্রমের দিকে ধাবিত হওয়া সহজ হয়। আর আগেই বলছি, ব্যর্থতা আসতে পারে, একে অস্বীকার করুন এবং এ থেকে শিক্ষা নিন। ফলাফল ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন, নিজের উপর দায়িত্ব নিন। ফলাফল ভালো হলে আবার কর্তৃত্ব, আর ফলাফল মন্দ হলে দেশের দোষ। মন কাজ করবেন না। ফলাফল ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন, নিজের উপর দায়িত্ব নিন। অতিরিক্ত হিসাব। আপনি সচরাচর যাদের সাথে চলাফেরা করেন, যারা আপনার বাহ্যিকতায় বেশ উৎসাহ দেয়, তাদের পরিহার করুন। এমন লোকদের খুব সহজেই পাওয়া যায়।
এমন সহজ লোকদের ভিড়ে পা রাখবেন না। যেখানে আপনার কাছ থেকে উচ্চ ধারণা পোষণ করা যা হয় এমন জায়গায় যান। যেখানে উচ্চমানের কাজ করার চাপ থাকে সেখানে যান। এই সূত্র কিন্তু সুখ ও সমৃদ্ধি অর্জনের অন্যতম কৌশল। পাশ কাটিয়ে যাওয়া। আমি চাই আপনি যেন সাফল্য অর্জন করেন, তাই তো আমি এই বই লিখেছি। তবে আমি এও জানি যে আপনারা যারা লক্ষ্য নির্ধারণ সম্পর্কিত পৃষ্ঠাগুলো পড়ছেন তাদের মধ্যকার অনেকে লক্ষ্য নির্ধারণ করতে অনাগ্রহী। কেন? কারণ হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা একটি সমস্যাপেক্ষ ব্যাপার এবং চিন্তা করতে বাধ্য করে। অথচ দেখুন, অনেক পুরুষ ও নারীরা দিনের পর দিন এমন চাকরিতে বা কাজের কঠোর পরিশ্রম করে যায় বা তারা পছন্দ করে না। তাদেরকে যদি নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করার কথা বলা হয় তবে তারা জবাব দিবে, আমার সময় নেই। এভাবে তারা তাদের ভবিষ্যৎকে পাশ কাটিয়ে যায়। আমি এও জানি যে বেশিরভাগ মানুষ নির্দিষ্ট কোনো পরিকল্পনা তৈরি করে না, কিন্তু আপনি নিশ্চয়ই বেশিরভাগ অংশ হতে চান না। আপনি নিশ্চয়ই মাথায় হাত দিয়ে হতাশ হতে চান না। আপনি চান বা না চান, আপনি এখন জীবন নামক খেলার অন্তর্ভুক্ত। বিশ্বাস করুন, আপনার যদি কোনো গন্তব্য না থাকে তবে আপনি যতই দৌড়ান কোনো লাভ নেই। যতই পরিশ্রম করুন, আপনি কোনো জায়গায় গিয়ে পৌঁছাবেন না। সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে নিজের পরিকল্পনা না করার ফলে আপনি হয়তো এমন কোনো জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে আপনি আসতে চান। সাধারণ বলে আমরা যদি যাদের চিনি তাদের বক্তব্য হচ্ছে, আপনি তো একই জায়গায় কাজ করি, সারাদিন কাজ করার পর বাসায় যেয়ে একটু খাবার খাই, বিশ্রাম নিতে নিতে একটু টিভি দেখি, তারপর ঘুমাতে যাই, এই তো। এরপর আবার বসে বসে রাতভর কে যাবে পরিকল্পনা করতে। অথচ এই সাধারণ লোকটাই তার বাসা ভাড়া দিতে হিমশিম খাচ্ছে, যদিও সে একজন ভালো কর্মচারী, কঠোর পরিশ্রমী। অনুবাদক হিসেবে আমি আমার এক বন্ধুকে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করার কথা বলছিলাম। অবাক করার মতো বিষয় হচ্ছে আমার বন্ধু ঠিক একই উত্তর দিয়েছে এবং তার অবস্থাও ঠিক একই রকম। কিন্তু বন্ধুরা, আমি দেখছি যে আপনি যদি সারা জীবনেও আন্তরিকতার সাথে কঠোর পরিশ্রম করেন তবু আপনার জীবন কোনোরকমভাবে কাটতে পারে। আপনাকে এর উপরে উঠতে হবে। আপনাকে একজন ভালো পরিকল্পনাবিদ হতে হবে। লক্ষ্য নির্ধারণে আপনাকে দক্ষ হতে হবে। একটি কাগজে বা ডায়েরিতে লক্ষ্যসমূহকে নির্দিষ্ট করার মানে আপনি আপনার উন্নতির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। এতে বোঝা যায় আপনি আপনার জীবনে উন্নতি করতে কেবল ভাষার চিন্তাই করেন না, পরিকল্পনা করার এবং কাজ করার সাহস দেখতে পাবেন। আপনাকে যে লক্ষ্য পূরণে হিংস্র হয়ে উঠতে হবে তা নয়, তো আপনাকে দৃঢ়তা দেখাতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনার লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে যাব। দেখুন, বেশিরভাগ লোকজনই জীবনে ভালো কিছু করতে চায়, কিন্তু পরিকল্পনা ছাড়া এই চাওয়ার কোনো দাম নেই। আবার এই ক্ষতিকর দিকও আছে। অনেকেই আছে চায় একটা করে আরেকটা, কারণ তার চাওয়া অনুযায়ী সে পরিকল্পনা ও কাজ করেনি। তাই কখন যে তার লক্ষ্য ভিন্ন কাজ আরম্ভ করছে সে নিজেও জানে না। আমিও এমন নিষ্ক্রিয় আশা নিয়ে দীর্ঘমেয়াদী বাস করছি। এ খুব খারাপ এক রোগ। আবার এর চেয়েও মারাত্মক হচ্ছে এই নিষ্ক্রিয় আশা নিয়ে খুব খুশি হওয়া, আনন্দে দিন কাটানো। এমনও হওয়া সম্ভব একজন পুরুষের হয়তো 50 বছর, সে হয়তো হতাশ, কিন্তু তারপর সে হাসতে পারে এবং আশাও করতে পারে। আপনার মনে হতে পারে আর মন্দ কি, কিন্তু তাই যদি হয় তবে তো আর এই বই পাঠ করার কোনো মানে হয় না। তাই এখনই আপনার জীবন নিয়ে সতর্ক হন। আপনার লক্ষ্যগুলোকে একটি কাগজে লিখুন। এই কথা আমি আপনার অভিজ্ঞতা থেকেই বলছি। ধন্যবাদ সকলকে পুরো অডিওটি সাথে থাকার জন্য। এরপর আসতে চলছে দ্য 7 স্ট্র্যাটেজিজ ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস বইয়ের 4র্থ অধ্যায়, লক্ষ্য সমূহকে কাজে লাগান। এই চমৎকার অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল।